হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি সেরেঙ্গেটির চোরা শিকারি গল্প থেকে যে অংশগুলো পড়ে শোনাচ্ছি সেগুলোই আবার চালু করে দিই আজকে। একটা কথা একটু বলার দরকার ছিল যে আমি এই বইটা লিখতে শুরু করেছিলাম কারণ আমি জঙ্গল খুব ভালোবাসি। জঙ্গলের উপর আমার অনেক ছোট ছোট লেখা আছে, কিন্তু সেগুলো কখনোই আমি একটা পুরো নিটোল গল্প হিসেবে এখনও অবধি করিনি। সেরেঙ্গেটি চোরা শিকারি আমার প্রথম জঙ্গলের ওপর লেখা বই, এবং এই বইটা করবার জন্য আমি কিছু আমার অভিজ্ঞতা ছিল। আমি সেরেঙ্গেটি ফরেস্টে 21 দিন মতো কাটিয়েছি, এবং আমাদের যে গ্রুপ গাইড ছিল তার কাছ থেকে অনেক কিছু জঙ্গল সম্বন্ধে শিখেছি, জেনেছি। এবং সেখানেই রাতের বেলা ক্যাম্পিংয়ের সময় আগুনের চারপাশে গোল হয়ে ঘিরে যে সমস্ত গল্পগুলো আমাদের তিনি শোনাতেন, তার থেকে আমি একটা ছবি এঁকে নিয়ে এই গল্পটা সেরেঙ্গেটির চোরা শিকারিটা করবার সময় সেগুলো আমার মাথায় এসে গেছে। তো জঙ্গলের রাত যে কত সুন্দর হতে পারে, সে জঙ্গলে যে না গেছে সে লেখা পড়ে পুরোটা হয়তো অনুধাবন করা যায় না। তবে লেখার গুণে অনেক সময় যা জিনিস আমি দেখিনি, যা জিনিস আমি শুনিনি, সেও যেন খুব কাছের বলে মনে হয়। একটা চেনা চেনা ভাব এসে যায় সেই লেখার গুণে। তো আমার এই লেখাটা যদি কারো ভালো লাগে, সে যদি মনে করে যে সে আফ্রিকার জঙ্গলে না গিয়েও সেরেঙ্গেটির জঙ্গলের একটা স্বাদ পাচ্ছে, সেটা আমি দেবার চেষ্টা করেছি, এবং সে সম্বন্ধে কমেন্ট লিখলে আমার খুবই ভালো লাগবে। আমি আবার হয়তো কোনো দিন সেরেঙ্গেটি এবং মাসাই মারার জঙ্গলে যাব, সেরকমই আমার ইচ্ছে আছে। এবং একটা ডিফারেন্ট সিজন কাটাবো। আমি যখন গিয়েছিলাম তখন জানুয়ারি মাস এরকম হবে, আর আমাদের আমেরিকাতে যখন সেই ওরা ডিফারেন্ট, যেহেতু বিষুবরেখার কাছে আফ্রিকা, সেই জন্য যেখানে শীতকাল জানুয়ারি মাস, কিন্তু ওখানে কিন্তু তখন গরমকাল। তো অন্য সিজনে গিয়েও আমি জঙ্গলের একটা স্বাদ পেতে চাই, এবং যদি নাকি কিছু লেখার মতন ভালো উপকরণ পাই, নিশ্চয়ই আবার ফিরে আসব। জঙ্গল যাদের ভালো লাগে, আমার মনে হয় তারা জঙ্গলের গল্প শুনতে পেলে পরে অনেকটাই তারা আত্মার শান্তি পায়। এই লেখা যদি একজনেরও মনে জঙ্গল সম্বন্ধে প্রেম জাগায়, বা জঙ্গল সম্বন্ধে একটা ভালোবাসা তৈরি করে, বা পুরনো ভালোবাসার ছোঁয়া উদ্রেক করে, জাগিয়ে দেয়, সেটাই আমার লেখা সার্থক হবে। সকলে কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো শুরু করি আজকের অংশ। আর একটুখানি বলে দিই আগের অংশটা, যেখানে থাবিত এবং ফ্যারেল মিনে একটা প্ল্যান করেছে যে কি করে একনের দলকে ওরা ধাওয়া করতে পারে, এবং ওদেরকে বামাল সমেত ধরবার একটা প্ল্যান ওরা করছে। কারণ বামাল সমেত না হলে পরে প্রমাণ পাওয়া যায় না কিছু, আর আইন আদালতে নানা ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যেতে পারে চোরা শিকারীরা, যা হয়ে আসছে এবং সারা পৃথিবীতেই হয়ে আসছে। সুতরাং বামাল সমেত ওদের ধরবার একটা প্ল্যান ওদের মধ্যে বেশ মাথা তুলে দাঁড়িয়েছে। এবার দেখি আগে কি হয়। রাগে কপালে শিরা ফুলে ওঠে ফ্যারেলের। তীব্র আক্রোশে হাতের মুঠি পাকায় সে। বামাল সমেত ধরতে হবে। মাথা নেড়ে থাবিত বলেন, হ্যাঁ, ফেরনের রাখতে তাই আমাদের জাল ফেলতে হবে। এর মধ্যেই মুন্না এসে 2 কাপ কফি রেখে দিয়ে গেছে। গরম কফিতে একটা চুমুক দিয়ে ফ্যারেল জিজ্ঞাসা করল, এই দলটার সম্বন্ধে কতটুকু খবর জানা গেছে? স্থানীয় লোকেদের থেকে কিছু খবর বার করা যাবে না? এই দলের পান্ডারা সম্ভবত জিম্বাবুয়ে থেকে এসেছে। সোয়াহিলি ভাষা জানে না। ব্যবহারিক প্রয়োজনে স্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়েছে এরা ঠিকায় কাজে। জঙ্গলের খবরাখবর, মাল বয়ে নিয়ে যাওয়া, এইসব কাজ করে তারা। ভেতরের খবর মনে হয় তারা কিছুই জানে না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, না, হয়নি কিছু। তবু ওদের গতিবিধির একটা হদিস তো পাওয়া যেতে পারে। তা হয়তো পারে, কিন্তু আমাদের কাছে কোনো খবর ফাঁস করলে ওরাও বাঁচবে না। এই চোরা শিকারীরা সকলেই নৃশংস হত্যাকারী। শুধু জন্তু জানোয়ার নয়, মানুষ খুন করতেও ওদের এতটুকু হাত কাঁপে না। নিরীহ গরিব স্থানীয় লোকগুলো অবশ্যই অন্যায় করছে ওদের সাহায্য করে, কিন্তু সেটা তো পেটের দায়ে। বেঘরে এদের প্রাণটা গেলে কার কি লাভ? ফ্যারেল এক ঝটকায় উঠে দাঁড়ালো। একবার উত্তেজিতভাবে পায়চারি করে নিল ওই ছোট ঘরটার মধ্যে। তারপর যে চেয়ারে বসেছিল তার উপর হাতের ভর রেখে থাবিতের মনে বিশ্বাস জাগিয়ে তোলার ভঙ্গিতে বলল, সেটা ঠিক, আমাদের লক্ষ্য হবে একন। যেভাবেই হোক ওকে আমরা ধরব।
আমার ধারণা একবার একনকে ধরতে পারলে পুরো দলটাকেই কবজা করতে বেশি বেগ পেতে হবে না। মুন্না ভাইয়ের সস্তা কাঠের টেবিলে বিছিয়ে রাখা সেরেঙ্গেটি ম্যাপের উপর এখন পরম অভিনিবেশে ঝুঁকে আছে দুটো অসম বয়সের মানুষের শরীরের ঊর্ধ্বাঙ্গ। 55 বছরের মাথায় পাতলা হয়ে আসা কাঁচা পাকা চুল, আর 25-এর মাথায় ঝাঁকড়া চুল উজ্জ্বল সোনালি রঙের। কিন্তু ওদের দুজনেরই বুকের মধ্যে একই রকম গভীর অরণ্য প্রেম। দুজনের চোখে মুখে একই দৃঢ় অঙ্গীকার, জুমা ওয়া সেরেঙ্গেটি লাজিমা ওয়াও কোলে। সেরেঙ্গেটি চিতাদের রক্ষা করতেই হবে। অরণ্যের শান্তি, অরণ্যের সন্তানদের জীবনের অধিকার লঙ্ঘন করে যে ধৃষ্ট লোলুপ বন্দুকবাজ হত্যাকারীর দল, তাদের শাস্তি অনিবার্য। এরপর হয়ে উঠল ড্রোনের বন্দোবস্ত। ফ্যারেল ফিরে গেল মাসাই মারাতে পরিকল্পনা মতোই। যাওয়ার দরকার ছিল কওমের কাছে, কিন্তু মুন্না ভাইয়ের হোটেলে বসেই থাবিতের সঙ্গে আলোচনা করেও ঠিক করলো সরাসরি কওমের কাছে যাওয়া উচিত হবে না। বলা তো যায় না, এতক্ষণে কেউ হয়তো ওর উপর নজর রাখতে শুরু করেছে। সেক্ষেত্রে ওকে অনুসরণ করে সে বা তারা হয়তো কওমের ডেরা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখনই এতটা ঝুঁকি নেবে না ফ্যারেল। থাবিত বলেছিলেন সেরনের রাতেই একটা লজের কথা, ওর জানাশোনা। ফ্যারেল রাজি হয়নি, সে মাসাই মারাতেই ফিরে গেল। এখানে একটা কাজ তাকে সারতে হবে। প্রথম কাজ মাসাই মারার কাজে ইস্তফা দেওয়া। আদিসা প্রথমে একটু গড়রাজি ভাব দেখালেও শেষ পর্যন্ত মেনে নিলেন। এই প্রাথমিক বাধাটা কেটে যেতে ফ্যারেল মানসিকভাবে অনেকটাই চাঙ্গা হয়ে গেল। আর কোনো পিছুটার নেই এখন, সামনে শুধুই এখন সেরেঙ্গেটির চ্যালেঞ্জ। এবার ফ্যারেলের কাজে নামার পালা। থাবিত লালুয়ে ইম্ফলজি অভয়ারণ্যের ফিল্ড অফিসার জ্যাকব ওমন্ডির সঙ্গে কথা বলে নিয়েছেন ড্রোনের ব্যাপারে। ওমন্ডি জানিয়েছেন দুটো এয়ার শেফার্ড ড্রোনেই কিছু যান্ত্রিক সমস্যা আছে এই মুহূর্তে, তবে আশা করা যাচ্ছে খুব বড় ধরনের সমস্যা নয় এবং কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। থাবিতের নির্দেশ মতো ফ্যারেল লালুয়ে ইম্ফলজি অভয়ারণ্যে চলে গেল। অনেকটা দূরের পথ, তবু ফ্যারেল নিজেই যেতে আগ্রহী ছিল। ড্রোন ভাড়া দিতে গেলে কিছু কাগজপত্রের কাজ আছে, সেগুলো ওখানে সারতে হবে। এছাড়াও সে নিজে ভালোভাবে ড্রোন দুটিকে পরখ করে নিতে চাইছিল। একবার কার্যস্থলে পৌঁছে যাওয়ার পর যদি যন্ত্রটা বেগরবাই করে সমূহ বিপদ। টুকটাক মেরামতের কাজ সে জানে, কিন্তু বড় রকমের গোলমাল কিছু থাকলে এখান থেকে সারিয়ে নেওয়া যাওয়াই সমীচীন হবে। মিস্টার ওমন্ডি থাবিতের পুরনো বন্ধু, ভালোই আপ্যায়ন করলেন ফ্যারেলকে। ফ্যারেল জানতে পারল মেরামতির কাজ প্রায় হয়ে এসেছে। এখন যেটুকু সমস্যা আছে তা নিয়ে বেশি মাথা ব্যথার কারণ নেই। একটা রিমোট কন্ট্রোল কাজ করছে না একটা, আর অন্যটা উড়ার সময় কাট হয়ে উঠছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ফ্যারেল। যাক, এখান থেকে খালি হাতে ফিরতে হবে না। থাবিতের সঙ্গে প্রথমে একটা ড্রোনের ব্যাপারে কথা হলেও পরে ওরা আলোচনা করে ঠিক করেছিল ওর আর কওমের দুজনের জন্য দুটো ড্রোন নিতে হবে। যথাক্রমে দুটো ড্রোনই এখানে ফাঁকা আছে। ফ্যারেল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল। মনে হচ্ছে তিনি ওদের জন্য সব কিছুরই ব্যবস্থা করে রাখছেন। সে ওমন্ডিকে জিজ্ঞাসা করল, মিস্টার ওমন্ডি, আমার আরও একটা সাহায্য দরকার আপনাদের কাছ থেকে। আপনার দলে কি ভালো ড্রোন সিস্টেম অপারেটর আছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, হাইলি স্কিল্ড সিস্টেম অপারেটর আছেন। ওরাই তো ড্রোনের ডেটা ফিড বিচার বিশ্লেষণ করে প্রচারদের ট্র্যাক করার ব্যাপারে রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করেন। দারুণ খবর, আমাদের ড্রোন অপারেশনের ডেটা অ্যানালিসিসে আপনাদের সাহায্য চাই আমরা। এ ব্যাপারে আপনাদের সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। এটা আমাদের জাতীয় স্বার্থের প্রশ্ন। জ্যাকবের কণ্ঠস্বরের দৃঢ়তা ফ্যারেলকে নিশ্চিন্ত করল। না, ড্রোন নিয়ে আর কোনো চিন্তা নেই। দুদিনের মধ্যে ড্রোন দুটির মেরামত সম্পূর্ণ হয়ে গেল। ফ্যারেলের বেশ পছন্দ হয়েছে ড্রোন দুটো। সাধারণ ড্রোন খুব বেশি হলে 25-30 মিনিট ওড়ার পরই চার্জ ফুরিয়ে যায়। সেখানে এই ড্রোনগুলো 2 ঘন্টার উপর উঠতে পারে। প্রায় 12 কিলোমিটার দূরের সিগন্যালেরও পরিষ্কার ছবি ধরা পড়ে এতে। জিপিএস প্রোগ্রামও চমৎকার। কন্ট্রোলার দিয়ে সেট করা সীমানার মধ্যেই এগুলো সঠিকভাবে থাকে, এদিকে বা ওদিকে চলে যায় না। দুটো ড্রোনই চালিয়ে পরীক্ষা করে নিল ফ্যারেল। একদম ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। ড্রোন দুটোকে রওনা করিয়ে দিয়ে সেও পাড়িয়ে দিল সেরেঙ্গেটির উদ্দেশ্যে। তার গন্তব্য সেরনেরার লজ, যা থাবিত তার জন্য বন্দোবস্ত করে দিয়েছেন। ড্রোন দুটো সেই ঠিকানাতেই পৌঁছে যাবে। একটা পাথুরে টিলাকে বৃত্তাকারে ঘিরে বাঁশ, কাঠ আর শক্তপোক্ত ক্যাঙারু ঘাস দিয়ে তৈরি সেরনেরা লজ। চারপাশের প্রকৃতির আদিম মেজাজটির সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে গেছে। দূরে দূরে ছড়ানো বাবলা আর বাওবাব গাছ। সাভানায় বৃষ্টি কম হয় বলে প্রকৃতি নিজেই
মাথা খাটিয়ে খরার সঙ্গে যুঝতে পারে এমন শক্তপোক্ত গাছ সাজিয়ে দিয়েছে। এই দুই গাছেরই মূলতন্ত্র এমন শেয়ানা যে সামান্যতম জল পেলেও ওরা নিঃশেষে সবটুকু শুষে নেবে, আর কিপ্টের মতো সেই জল শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখবে। ফ্যারেল লক্ষ্য করল লজের পাশেই বেশ কয়েকটা কৃত্রিম ওয়াটার হোল। সম্ভবত বন্য প্রাণীদের আকর্ষণ করার জন্যই ওগুলো বানানো হয়েছে। দারুণ পছন্দ হয়ে গেল তার জায়গাটা। লজের ম্যানেজার মাঝবয়সী, রোগা পাতলা ইমানুয়েল আবাসি। তিনি যেন ফ্যারেলের অপেক্ষাতেই ছিলেন। ফ্যারেলকে দেখা মাত্রই নিজের ডেস্ক ছেড়ে দ্রুত এগিয়ে এলেন ওর দিকে। এক গাল হেসে বললেন, হাবারি যা জিওনি বোয়ানা দয়েল। সোয়াহিলিতে আসলে তিনি শুভ সন্ধ্যা জানালেন ফ্যারেলকে। প্রত্যুত্তরে মাথা ঝুঁকিয়ে ফ্যারেল বলল, জিউরি। মিস্টার থাবিত জানিয়েছেন আপনার আসার কথা। পথে কোনো কষ্ট হয়নি তো আপনার? না না, একটুও না, স্মিত হাসে ফ্যারেল। ঘরের চাবি নিয়ে তিনি নিজেই চললেন ফ্যারেলকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দিতে। লজটা দোতলা। নিচের তলায় ঢুকতেই রিসেপশন। সেটা ছাড়িয়ে অতিথি অভ্যাগতদের বসার, টিভি দেখার, আরাম করার জায়গা। কাঠের তক্তা দেওয়া সিঁড়ি বেয়ে আবাসি ওকে দোতলায় নিয়ে এলেন। শোবার ঘরগুলো সবই এই উপর তলায়। বেশ খোলামেলা একটা ঘর ফ্যারেলের জন্য বেছে রেখেছেন আবাসি। একটা সাধারণ বিছানা, লেখাপড়ার জন্য একটা কাঠের টেবিল, দুটো বেতের চেয়ার আর মাঝারি সাইজের একটা দেরাজ দিয়ে ঘরটা সাজানো। ইলেকট্রিসিটি আছে, কিন্তু বাল্বের আলোর জোর সময় সময় অতি ক্ষীণ। ঘরের পিছন দিক লাগোয়া এক ফালি বারান্দা। সেখানে দুদিকে দুটো বাঁশের খুঁটির মাঝে দড়ি বেঁধে টাঙানো একটা কাপড়ের হ্যামক। মন খুশি হয়ে গেল ফ্যারেলের। বাহ, এটা তো দারুণ জায়গা। জানি হ্যামকটা আপনার খুব পছন্দ হবে। সূর্যের ওঠা নামা দুই এই বারান্দা থেকে চমৎকার দেখতে পাবেন। সূর্যোদমের সময় এখান থেকে জঙ্গলটাকে মনে হয় যেন প্রাণোচ্ছল কোনো সবুজ দ্বীপ, আবার চাঁদনি রাতে মনে হয় রহস্য আর মায়ায় ঘেরা একটা নিঝুম প্রান্তর। মিস্টার আবাসি, আপনি ভারী সুন্দর করে কথা বলেন। ফ্যারেল সমর্থন জানালো আবাসিকে। ঠিক বলেছেন, জঙ্গলের একটা নিজস্ব আত্মা আছে। এক এক সময় এক এক পরিবেশে তার সুর, লয়, তাল এক এক রকম। যে জঙ্গলকে অনাবিল ভালোবাসে তার কাছেই সে ধরা দেয়, সম্পূর্ণরূপে নিজেকে মেলে ধরে। সে বড় কম সৌভাগ্য নয়। এই মায়াজালে বন্দী হয়েই তো কেটে গেল জীবনের অনেক কটা বছর। অন্য কোথাও গেলে দুদিনেই মন পালাই পালাই করে। আপনি সমজদার মানুষ ফ্যারেল সাহেব। একদিন জমিয়ে বসে দুজনে আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে সাহেব, আপনি এখন বিশ্রাম নিন, আমি নিচে যাই। কোনো দরকার হলে জানাবেন, কিন্তু সংকোচ করবেন না। বিশ্রাম নয়, আমাকে এখন একটু বেরোতে হবে। মিস্টার থাবিত আমার জন্য এখানে একটা জিপের বন্দোবস্ত করবেন বলেছিলেন। জিপটা কি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, জিপ এসে গেছে, আপনাকে বলা হয়নি, দুঃখিত। কিন্তু এখন তো প্রায় সন্ধে হয়ে গেল, এখন বেরোবেন? চট করে একবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিয়ে ফ্যারেল হেসে বলল, কাজ আছে, রাতে ফিরতে দেরি হতে পারে। লজের মেন দরজা কি খোলা থাকবে? 8টা পর্যন্ত। অসুবিধে নেই, আপনাকে মেন গেটের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দেব। ভালো কথা, টর্চ আছে তো? এখানে কিন্তু প্রচুর সাপ, কোপ, বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়ায়। অবশ্য এসব কথা নতুন করে আপনাকে বলার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ, টর্চ আছে, চিন্তা করবেন না, আমি অভ্যস্ত। সেরোনেরাতে ফ্যারেলের লজ থেকে কওমের বাড়ি খুব বেশি দূর নয়, 26 কিলোমিটার মতন। যেতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। সন্ধে 6:30 বাজে, কিন্তু অন্ধকার এখানে মিশকালো। এই সময় সচরাচর কওমের বাড়িতে কোনো অতিথি আসে না। দরজায় কড়া নাড়ার ঠক ঠক শব্দ শুনে অবাক হয় কওমে। আর দরজা খুলে ফ্যারেলকে দেখে আরও বেশি অবাক হওয়ার পালা।